হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘর্ষণ। বল ও চাপের একটা পার্ট আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যেটা হচ্ছে বল, তার পরিমাপ, তার একক, তাদের মধ্যে সম্পর্ক, এইসব। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এর পরবর্তী, ঘর্ষণ। এটাকে ইংরেজিতে বলে ফ্রিকশন। তো এই ঘর্ষণ কী জিনিস? তাহলে ঘর্ষণ কী জিনিস? ধরো আমরা এই একটা বল আছে, এই বলকে যদি আমি ছুঁড়ে দিই, সে একটা সময় পরে এইভাবে ড্রপ খেতে খেতে গিয়ে স্থির হয়ে যাবে। এই বলটা কি হবে? এখানে স্থির হয়ে যাবে। তাহলে এই বলটা নিউটনের গতিসূত্র অনুযায়ী, নিউটন বলেছিলেন যদি একটা বস্তু গতিশীল হয় তাহলে সে চিরকালই গতিশীল হবে। কিন্তু আমরা দেখছি একটা বলকে আমরা ছুঁড়ে দিলে সে একটা সময় পরে গিয়ে কি হয়? স্থির হয়। তো এটা কেন হচ্ছে? আমরা তো কোনো কিছু বল প্রয়োগ করিনি, কে বাধা দেইনি, তাহলে কেন এই বলটা দাঁড়ালো? তার মেনলি কারণ হচ্ছে এই ঘর্ষণ। আর একটা হচ্ছে অবিকর্ষজ ত্বরণ, সেটা থাকে, বাতাসের বাধা থাকে, সেগুলো ছাড়া সব থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে এই ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল কাকে বলে? না, ঘর্ষণ বল হচ্ছে যখনই কোনো বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে তখন সে কি করে না, যে ভূমির সঙ্গে বা যে তলের সঙ্গে যুক্ত থাকে সেই তল বরাবর একটা বিপরীত বল কাজ করে, যা কি করবে? এই বস্তুর গতিকে কি করবে? বাধা প্রদান করবে। সেই রকম বলকে আমরা বলবো ঘর্ষণ বল। বোঝা গেছে? তো তাহলে আমরা সংজ্ঞাটা ভালো করে লিখেই নি। তাহলে দেখো কি বলছে না, কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকা কোনো বস্তু যখন ওই তলের ওপর দিয়ে চলতে শুরু করে বা চলার চেষ্টা করে তখন দুই তলের সংস্পর্শে একটি বল তৈরি হয়, যা ওই বস্তুর গতিকে কি করবে? বাধা দেয়। একে আমরা ঘর্ষণ বলি। তাহলে আমি কি বলছিলাম, ধরো এরকম একটা তল আছে, একটা বলকে আমরা যদি ছুঁড়ে দিই, তাহলে এদিক থেকে আমি এদিকে ছুঁড়েছি, তাহলে এ গোড়াতে গোড়াতে যাবে। তো যখনই যাবে তখনই কি হবে? এই দুই তল, এই বল আর এই মেঝে, এই দুই তলের মধ্যে বিপরীত দিকে কি করবে? একটা বল কাজ করবে। এই দুই তলের ওপর দিয়ে চলতে শুরু করে তখন তলের সংস্পর্শে একটি বল কি হবে? কাজ করবে। একেই আমরা কি বলবো? ঘর্ষণ বল। তো এটা গতিশীল হতে পারে বা হওয়ার চেষ্টা করবে ঠিক আগের মুহূর্তে, যখনই এই ঘর্ষণ বলকে টপকাবে তখনই এই বস্তুটি কি হবে? গতিশীল হবে। এই হচ্ছে আলটিমেট ব্যাপার। এবারে ঘর্ষণ কয় প্রকার ও কি কি, এর ভাগে আমরা যাব। তাহলে ঘর্ষণ মেনলি দু প্রকার, একটা হচ্ছে স্থির ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো চলো এরপরে আমরা যাই ঘর্ষণের প্রকারভেদ। তাহলে কি যাবো এরপরে? তাহলে এরপরে দেখো আমরা কিসে আসবো? প্রকারভেদ। তাহলে প্রকারভেদে প্রথমে আমরা তাহলে ঘর্ষণ, তোমরা দেখতে পাচ্ছ তার ইংরেজি ফ্রিকশন। একে দু ভাগে আমরা ভাগ করতে পারি মেনলি। এটা হচ্ছে স্থিত বা স্থির ঘর্ষণ, একে বলা হয় স্ট্যাটিক। ইংলিশ টার্মগুলো মনে রাখবে। আর একটা হবে গতীয় ঘর্ষণ। একে বলা হয় ডাইনামিক, NAMI। এই গতীয় ঘর্ষণকে আবার দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গতিশীল ঘর্ষণ, আর একটা হচ্ছে রোলিং। রোলিং আর এই গতিশীলটাকে হবে কাইনেটিক। তাহলে তোমার ঘর্ষণ, স্থির ঘর্ষণ, গতীয় ঘর্ষণ বা গতিশীল ঘর্ষণ, রোলিং ঘর্ষণ। তো এই দুটো কেমন পার্থক্য দেখো। রোলিং মানে গড়িয়ে গড়িয়ে যাওয়া, যেমন চাকা গড়িয়ে গড়িয়ে যায়, সেটা রোলিং এ চলে গেল। আর গতিশীল
এমনি যে কোনো গতিশীল, তোমরা কোনো বস্তুকে যদি ঠেলে দাও তাহলে সেটা তো আর গড়াচ্ছে না, ঘষে ঘষে যাচ্ছে, তাহলে সেটাও একটা গতিশীল, সেটাও একটা গতীয় ঘর্ষণ, সেটা গতিশীল। তার জন্য যে গতিশীল ঘর্ষণ বল তৈরি হয় সেটা আমরা বলবো গতিশীল ঘর্ষণ। তাহলে ধরো এইখানে আমার একটা বস্তু আছে, তাহলে সারা জীবন স্থির আছে, এখানে কোনো ঘর্ষণ আমি কিছু করিনি, বাধ্য এরকমই বস্তুটা আছে, তাহলে এর উপর কিছু করিনি, এরকম আছে, এটা ডব্লিউ পরিমাণ। তো যখনই আমি পাটাতনটাকে একটু কাত করে দিলাম, ছোট্ট করে একটু কাত করলাম, তাহলে বস্তুটা আমার এখানে আছে, এইদিকে আমার ডব্লিউ কাজ করবে, এই ডাব্লিউ এখানে কাজ করবে, ডাব্লিউ ড্যাশ কাজ করছে ধর, তাহলে এর বিপরীত দিকে এরকম জায়গায় একটা কি হবে, ঘর্ষণ বল কাজ করবে। তাহলে দেখবে এরকম করলেও কি হবে, এই বস্তুটা কিন্তু নিচের দিকে পড়ছে না, এটা স্থির হয়ে এমনি রয়ে যাবে। আমরাও দেখেছি সাধারণত এমনি আস্তে করে একটু তুললে একটা সাইড দেখবে যায় না। তো এরপরে আমরা যদি কি করি, একে বেশি করে যদি কাজ করে দিই, নিচের দিকে ডাব্লিউ কাজ করছে, আর এই দিকে কি কাজ করবে, আমার নিচের দিকে এখানে একটা বল, ফ্রিকশন বল কাজ করবে। অথচ দেখবে এই বস্তুটা নিচের দিকে গড়াতে শুরু করবে, এখানে করছিল না, অথচ এখানে আস্তে 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 বস্তুটা নিচের দিকে চলে যাবে। তো তাহলে এখানে কি হয়, তাহলে এইখানে যে ঘর্ষণটা আমার হচ্ছে, বস্তুটা গোড়াচ্ছে নিচের দিকে, যে ঘর্ষণটা হচ্ছে সেটা হবে আমার, এই যে ঘর্ষণটা হবে এটা গতীয় ঘর্ষণ, আর এইখানে যে ঘর্ষণটা হচ্ছে সেটা হবে আমার স্থির ঘর্ষণ। কারণ এখানে বস্তুটা আমার স্থির আছে, ডাব্লিউ নিচের দিকে কাজ করা সত্ত্বেও কেন নিচের দিকে নামছে না, না তার কারণ হচ্ছে এখানে যে ঘর্ষণ বলটি তৈরি হয়েছে সে এই বস্তুটিকে নিচে নামতে বাধা দিচ্ছে, যেতেই দিচ্ছে না। অথচ এখানে যে ঘর্ষণ বল তৈরি হয়েছে সে বাধা দিলেও বস্তুটাকে কিন্তু স্থির অবস্থায় রাখতে পারেনি, বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে গড়িয়ে চলে গেছে, চলতেই থাক, নিচের দিকে নেমে যাবে। তাহলে এইখানে ঘর্ষণ হয়ে যাবে গতীয় ঘর্ষণ, আর এইখানে হয়ে যাবে স্থির ঘর্ষণ। ক্লিয়ার? তো এইখানে এফটা সবসময় কি হবে, ডাব্লিউ থেকে ছোট হয়ে যাবে, সেই জন্য কি হয়েছে, এফটা ছোট হয়ে যাওয়ার জন্য বস্তুটা ডাব্লিউটা বড় হয়ে যাওয়ার জন্য নিচে চলে গেছে, আর এইখানে এফটা বড় হয়ে গেছে ডাব্লিউ ড্যাশটাতে, তাই এইখানে বস্তুটা স্থির অবস্থায় ছিল। তো এরপরে আমরা আসবো নির্ভরশীলতা। তাহলে ধরো এখানে আমার একটা বস্তু আছে, তাহলে নিচের দিকে কি করবে, ডাব্লিউ কাজ করবে, তাহলে নিচের দিকে ডাব্লিউ কাজ করলে এর ঠিক বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া কাজ করে, তাকে আমরা আর ধরবো। তাহলে যখনই নিচের দিকে ডাব্লিউ কাজ করবে তখন তার উপরের দিকে একটা বিপরীত বল কাজ করবে, যাকে আমরা আর ধরবো, যাকে বলি আমরা লম্ব প্রতিক্রিয়া। ভালো করে মনে রাখবেন, লম্ব প্রতিক্রিয়া। তো এটা পরবর্তীকাল তোমরা পড়বে, এখন তোমাদের নেই। আর এদিকে আমাদের বস্তুর এফ, ফ্রিকশন, ঘর্ষণ বল কাজ করে, তাহলে কি হবে না, এই ঘর্ষণ বল এফ এই লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে কি হবে, সমানুপাতিক, বা এখানে এফ সমান আমরা কি পাবো, মিউ ইন্টু আর। এই মিউ সমান কি হচ্ছে, ধ্রুবক। তো আমরা এখান থেকে জানি এটা, যে ভেরিয়েজ চিহ্ন তুলতে হলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, ধ্রুবক গুণ করতে হয়, তো সেটা হচ্ছে মিউ, মিউকে বলা হয় ধ্রুবক। তো মিউকে কি বলা হয়, একে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউকে আমরা কি বলবো, ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক বলবো। এই মিউ কার উপরে নির্ভরশীল হবে না, বিভিন্ন বস্তুর যে প্রকৃতি তার উপরে নির্ভরশীল হবে। তাহলে এটি কি হবে, তাহলে এই মিউ বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল হবে। তাহলে আমরা এখান থেকে এক কি পেয়ে গেলাম,
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ঘর্ষণ বস্তুর ক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। এটা আমার আলাদা জিনিস। তাহলে কি পেয়ে গেলাম, ঘর্ষণ বস্তুর লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। দুয়ে কি পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল। যেহেতু মিউ বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল, তাহলে ঘর্ষণ নির্ভরশীল হতেই হবে। তাহলে ঘর্ষণ বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল। আর তিনে কি হবে, তো দেখো যদি এরকম আমি ধরলাম ছোট্ট একটা বস্তু আছে, আমার এরকম একটা বস্তু আছে, তাহলে এরকম তিনটে বস্তু আছে, প্রত্যেকের ভর যদি m হয়, কিন্তু দেখো প্রত্যেকের যে তলের ক্ষেত্রফল সেটা আলাদা আলাদা, এটা ছোট, এটা বড়, এটা আরো বড়, কিন্তু ভর একই। এবং বস্তুর উপাদান যদি একই হয় আর ভর যদি একই হয়, ক্ষেত্রফল কম বেশি হলেও এদের ঘর্ষণের মান কি হবে, সমান হবে। সমান হবে ঘর্ষণ তাহলে এখান থেকে তিনটে বস্তু যদি একই ভরের হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, একই ভরের একই বস্তুর ভিন্ন ক্ষেত্রফল হলেও ঘর্ষণ একই থাকে। তাহলে বস্তু ক্ষেত্রফল আলাদা আলাদা হতে পারে, অথচ বস্তু যদি ভর একই হয় এবং একই বস্তু হয়, একই উপাদানের হয়, তাহলে তার ঘর্ষণ একই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ঘর্ষণ তলের ক্ষেত্রফলের উপরে নির্ভরশীল নয়। আর কি পেলাম 3 নম্বরে, ঘর্ষণ বস্তুর তাহলে এই তিনটি বিষয়ের উপরে মেইনলি ঘর্ষণ বল আমার নির্ভর করে। তো এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে ঘর্ষণের বৈশিষ্ট্য, তাহলে দেখো, তাই এই একটা বস্তু যদি আমার থাকে, তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করবে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীতে কাজ করবে। বস্তু কোথায় কাজ করবে, বস্তু আর তলের মধ্যবর্তী স্থানে কাজ করবে। কার উপরে নির্ভর করবে না, একটু আগে আমরা পড়লাম যেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, উপাদানের উপরে নির্ভরশীল হবে। আর কি হবে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক হবে। এইসব হয়ে গেল আমার ঘর্ষণের বৈশিষ্ট্য। এরপরে এখান থেকে যেসব কোশ্চেন তোমাদের আসতে পারে, এক হচ্ছে দেখো
সংজ্ঞা, 2 আসতে পারে বৈশিষ্ট্য, 3 আসতে পারে প্রকারভেদ, 4 আসতে পারে এই কোটা তোমাদের আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, প্রকারভেদ আসতে পারে, অথবা ঘর্ষণ কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল, এই কোটি কোশ্চেন তোমাদের আসতে পারে। তো আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা চাপ নিয়ে আলোচনা করব।